প্রিয় প্রণয়িনী, পর্ব সংখ্যা 12 এবং 13। লেখনীতে জান্নাত নুসরাত, সিজন 2। হেলাল সাহেব খুবই গভীর চিন্তায় আছেন। নিজেই নিজের সাথে গভীর আলোচনা করছেন। জাইনের কথা শুনে না বুঝে ওই ছেলে যা ইচ্ছা তাই করে ফেলতে পারে, মেয়েকে তুলে নিয়েও যেতে পারে, এতে তারই মান সম্মানের যাবে। কিন্তু তার আগে যতটুকু মেয়ের বিষয়ে খোঁজ খবর নিতে হবে। তিনি যতটুকু দেখেছে, মেয়ে অত্যন্ত বোকা, ঠান্ডা, নরম, নির্ভীত প্রকৃতির। হেলাল সাহেব নিজেকে শুধরে নিতে বললেন, হয়তো বোকা সেজে বসে থাকে মানুষের সামনে, খোঁজ নিতে হবে। ভালো মানুষের মুখোশ পরে থাকলেও টেনে ছিঁড়ে ফেলতে হবে, আর তার জন্য প্রয়োজন খোঁজ নেওয়া। হয়তোবা মেয়েটা তার ন্যায় সরল, সহজ, ভালো মানুষের অধিকারী হতেও পারে। হেলাল সাহেব অত্যন্ত গম্ভীর চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে আগমন ঘটে জাইনের। জাইনকে দেখেই হেলাল সাহেব বলে ওঠেন, আমার কোনো সমস্যা নেই। জাইন ভ্রুক্ষেপের সাথে গলায় জিজ্ঞেস করে, কোন বিষয়ে? তোমার ওই মেয়ে বিয়ে করার বিষয়ে। তার আগে আমার একটু খোঁজ খবর নিতে হবে। হেলাল সাহেব নির্বিকার কণ্ঠে কথা শেষ করেন। ঠোঁট গেল যেন এক কুটিলতা হাসির সহিত। জাইন গম্ভীর পুরুষালী গলায় আওড়ায়, যা ইচ্ছা করুন আব্বু, আমি কিন্তু ইসরাতকে বিয়ে করব, এটা আমার প্রথম ও শেষ কথা। হেলাল সাহেব থমকালো, দাঁড়ালো। আর কোনো কথা ব্যয় না করে হেলাল সাহেব আর কোনো কথা ব্যয় না করার সুযোগ না দিয়েও জাইনও দ্রুত অগ্রসর হলো দোতলার দিকে। হেলাল সাহেব জহুরি নজরে চেয়ে থাকে ছেলের যাওয়া দিকে। দুঃখজনিত স্বরে বিড়বিড় করে আওড়ায়, হেলাল, তোমার ভাগ্যটাই খারাপ, একটা ছেলেও তোমার মন মতো হয়নি। খড়খড়ে দুপুরে সূর্যের দীপ্ত কমে আসতেই রক্তিম মুখে বাড়ি থেকে বের হয়ে আসলো নিজাম শিকদার। রাগে তার গা জ্বলে উঠছে বারংবার। হাতে বড়সড় একটা লাঠি ধরে রেখেছে। আধপাকা চুলে হাত বুলিয়ে নিজের বাড়ির পাশে রোপণ করা নিজের অতি প্রিয় গোলাপ গাছের দিকে সুদীর্ঘ নয়ন ফেলে তাকালো। ফুলগুলো রেখেছিল কাকলিশুরি মেয়েটাকে দেওয়ার জন্য, কিন্তু কোন খবিশ তার টকটকে গোলাপগুলো ছিঁড়ে নিল। নিজাম শিকদার নিচে খিচে ওঠা মেজাজে চিরচির করে চারদিকে নিক্ষেপ করলো চোর আসলে কে সেটা দেখার আশায়। দূর দূরান্তে চোখ বোলাতেই নজরে সন্দেহভাজক কেউ পড়ল না। বিতৃষ্ণায় জিব্বার ডগা তিতা হয়ে উঠল। আকস্মিক মেয়েলি ঝংকার তোলা হাসি শব্দে আশেপাশে তাকালো। চোখ পড়ল সুফি খাতুনের দিকে। সাথে সাথে রাগে যেন আরও বিরক্তি উদ্রিক হলো তার। নিকুম চাহনি সুফি খাতুনের দিকে তাকিয়ে কানের পিঠে গোজা নিজের লাল টকটকে ফুলের সুন্দরী ফুলগুলো। রাগে যেন দিশেহারা হয়ে পড়ল নিজাম শিকদার। নিজের অসুস্থতার কথা বেমনুন ভুলে গিয়ে চড়া গলায় চেঁচালেন। শক্ত হাতে লাঠি চেপে ধরে ধূপ ধাপ পায়ে এগিয়ে সামনে গেলেন সুফি বেগমের। চোর হাতে নাতে ধরার জন্য সুফি খাতুনের সামনে গিয়ে দাঁড়ালে কানের পেছনে গোজা ফুলের দিকে ইশারা করে কিছু বলতে নিবেন। সুফি খাতুন আবারও যুবতীদের মতো মুখ চেপে হেসে উঠলেন। হাসি তালে যেন পুরো শরীর দলে উঠছে তার। নিজাম শিকদার বমির উদ্রেক হলো এই সময়। সে কোনো রকম মুখ বাঁকিয়ে সুফি খাতুনের হাসি ভাটা এনে দিল। লাঠির সাহায্যে কানের পেছনে গোজা ফুলগুলোর দিকে ইশারা করে শুধালো, কোথায় পেয়েছেন আপনি এই ফুলগুলো? সুফি খাতুন কানের পিঠে গোজা পাকা চুলগুলো এড়িয়ে নিল। রিন্ডি নিয়ে হাসি ঠেলে ঠোঁট বাঁকালো, ফুলগুলো অনেক সুন্দর না রে? নিজাম শিকদার চড়া গলায় এক প্রকার চেঁচিয়ে উঠলেন, যুবতীর মতো হাসি দাও বন্ধ করুন আর বলুন ফুলগুলো কোথায় পেয়েছেন? যুবতীর মতো হাসলেই কি বুড়ি মানুষ যুবতী হয়ে যায়? সুফি খাতুন যখনই শুনলেন তাকে বুড়ি বলে অবজ্ঞা করা হয়েছে, তখনই তিনি ছ্যাদ করে ওঠেন। হাত তুলে শাসিয়ে দিয়ে বলেন, একদম বুড়ি বলবে না। আপনার মতো বুড়ো আমি এখনো হইনি, তারপরও আপনার মতো আমি এত স্টাইল করি না। নিজাম ঠাট্টা করে বলেন, আপনি বুড়ো নয় তো কি কচি খোকি? বাচ্চা মেয়ের মতো সেজে থাকলে কি বাচ্চা হয়ে যায়? কিন্তু হাসিতে পারছেন না, চেষ্টা করছেন তাও বৃথা। আপনাকে যুবতী কম, জোকার বেশি লাগছে। আহান পেছন থেকে উকি মারে এসব কথা শুনে। অবশ্যই আমার নানি এখনো যুবতী, আর তার হাসিও যুবতীদের মতো। আহিনার বাচ্চা, তুই চুপ কর, তোকে এখানে কেউ কথা বলতে বলেনি। নিজাম শিকদার আঙ্গুল তুলে শাসে আহানকে। সুফি খাতুন লজ্জা পেয়ে হেসে বলে, একদম আমার নাতিকে বকাঝকা করবেন না, বলে দিচ্ছি।
সুফি খাতুনের ঢং করে কান দিয়ে নিজাম শিকদারের যেন চেঁচায়। ঢং বাদ দিয়ে বলুন, এই ফুলগুলো আপনি কোথায় পেয়েছেন? আহান পেছন থেকে বলে ওঠে, ওই যে আপনার ওই গাছ থেকে নানি ফুলগুলো ছিঁড়ে নিয়ে আসছে। আহানের কথা শেষ হতেই আলগোছে পালিয়ে গেল বাড়ির ভেতরে। নিজাম শিকদার খুবে খুবে ফুসফুস করতে লাগলো। হাতের লাঠি সুফি খাতুনের দিকে তাক করে ভয় দেখিয়ে রুড়ো গলায় বলল, এখনই ফুল দেন, নয়তো এখানে আপনাকে মেরে তক্তা বানিয়ে রেখে দিব। বুড়ো বয়সে ভীমরতি যুবতী হওয়ার শখ উঠেছে। সুফি খাতুন খুবই হিংসিক্ত চোখে তাকালেন, কানের পেছনে গোছা ফুলে হাতে তুলে নিলেন। নিজাম শিকদারের অপমানের বদলা হিসেবে তারা তত্ত্বরা গোলাপগুলোকে হাতে শক্ত করে নিয়ে দু হাতে তালুতে পিষে ফেললেন রাস্তার ধারে। হুহ করে ভেঙচি কেটে অহংকার দেখে চলে গেলেন সৈয়দ বাড়ির ভেতরে। যেতে যেতে নিজাম শিকদারের মুখের ওপর গেট লাগিয়ে গেলেন শব্দ করে। উচ্চ শব্দে নিজাম শিকদারের শোনার মতো করেই বললেন, কত বড় সাহস সুফি খাতুনকে বলে নাকি সে ঢং করে? আমি সুফি না। কি জোকার, কি বলে এই ছেলে। এইবার একটা শিক্ষা হবে ওই বুড়ো নিজামের। জীবনে আরও একবার আমাকে বুড়ো বলতে আসিস, দেখাবো আমি সুফি খাতুন কি জিনিস। মোমোর সাথে দ্বিতীয়বারের ন্যায় মাহাদির দেখা হয়, তাও অনাকাঙ্ক্ষিতভাবে। মোমো আজ কাদায় মাখামাখি করে আছে। সৈয়দ বাড়ির পিচ ঢালা রাস্তায় স্লিপ কেটে ঠাস করে রাস্তায় পড়ে গেছে। তার মধ্যে আবার নতুন মেহমান তার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হাসছে। ব্যঙ্গ করে হাসতে হাসতে লোকটা আবার হাত বাড়িয়ে দিয়েছে তার দিকে এই সাহায্য নেওয়ার জন্য। যেন বিষ খেয়ে মরে যাওয়া ভালো ছিল মোমোর কাছে। রাগে দুঃখে মাহাদির বাড়িয়ে দেওয়া হাত টপকা করে নিজের হাতে তালুতে ভরতে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, আবারও পুরো শরীর নিয়ে ধপাস করে পড়ে। তার মধ্যে একজন প্রাপ্তবয়স্ক যুবতী বারবার একজন অচেনা লোকের সামনে পড়ায় যেন লজ্জায় পড়ল। চোখের কাছে কিঞ্চিৎকালের যেন ভেজা জমরাশি জমা নিল। তা বের হওয়ার আগে হাতের তালুতে ভর দিয়ে উঠতে যাবে, বৃষ্টির মাথায় হাঁচি দিতে যাবে, আর তখনই ঘটল দুর্ঘটনা। হাঁচির সাথে অসাবধানতাবশত সর্দি বের হয়ে আসলো নাকের ডগায়। আর তা দেখে হাহা করে গা কাঁপিয়ে হেসে উঠল মাহাদির হাসি দেখে লজ্জায় অস্বস্তিতে ঝরঝর করে চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল মোমোর। লজ্জায় মুখ ডেকে কোনো রকমে নিচ থেকে ওঠার চেষ্টা করতে তৃতীয়বারের মতো পায়ের সাথে পা ঠেকে পড়ল। মাহাদির হাসির ঝংকার তার সাথে আরো যেন বৃদ্ধি পেল। মোমোর রাগে ইচ্ছে করছে এই অভদ্র লোকটাকে মাথা ফাটিয়ে ফেলতে। হাহা করে হেসে মুখের মধ্যে যেন একদলা কাদা ছুঁড়ে দেয়। রাগে হিসিস করতে লাগলো সে। পায়ের কাজটাও যেন মোচড় দিচ্ছে। তৃতীয়বার পা পড়ার আগেই মোমো উঠে সোজা হয়ে দাঁড়ালো। চিনচিনে ব্যথায় তার শরীর যেন অসর হয়ে গেল। এর মধ্যে মাহাদির পুরুষালী গলায় উচ্চ হাসির শব্দ ভেসে আসলো। মাহাদির হাসি এখনো একইভাবে বহল। মোমোর হাত যেন কাদায় মাখামাখি। হাসি হাসি মুখ মাখামাখি এক নিমেষে পাংশুটে আকার ধারণ করেছে। এবার হাসুন না হাসুন, হাহা করে হাসুন। মুখ বন্ধ করে আছেন কেন? আরো হাসুন, ঠোঁট মেলে হাসুন, ঠোঁট জোড়া হা করে হাসুন, তাই না? বিরক্তকর লোক। মাহাদি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে থাকে মোমোর রাগী মুখের অবলোকনে। বেমালুন ভুলে গিয়েছে মোমোর একদালা কাদা মেখে পড়ে আছে এখন। মাহাদি হতবিম্বত চেহারা নিয়ে মোমোর অবলোকন করতে করতে ঢোক গিলে নিল জিহ্বা দিয়ে। কাদার অস্তিত্ব পেল, আর তখনই খাদ্যনালী থেকে বমি অগ্রত বজ্র পদার্থ উদ্গ্রেপ হলো। চোখ উল্টে ওয়াক ওয়াক করতে লাগলো সে। মুখের কাদা পরিষ্কার করতে শুরু করলো মাহাদি। মোমো মাহাদির সামনে দাঁড়িয়ে হাত থেকে কাদা ঝাড়তে ঝাড়তে খেপা দৃষ্টি ছুড়ে দেয়। গটগট করে পা ফেলে নাসির মঞ্জিলে যাওয়ার উদ্দেশ্যে উল্টো পথে হাঁটা ধরল। মনে মনে নিজেকে বলল, আর জীবনেও এই কুফো বাড়িতে আসবো না, কখনোই না। তখন এই কাদায় পড়ে গড়াগড়ি খায়। মোমোর যাওয়ার দিকে চোখ তুলে একবার তাকিয়ে মাহাদি থুতু করে মুখের কাদা ফেলার চেষ্টা করে। জিবায় এখনো কাদায় ছোট ছোট অংশ যেন অস্তিত্ব অনুভব করলো সে। উপলব্ধি করতে পারছে মুখ থেকে কাদা পরিষ্কার করতে করতে মৃদু কণ্ঠে আওড়ালো, স্ট্রেঞ্জ, আমি কি করলাম? আমার ওপরই হঠাৎ কেন এত রাগ দেখাতে হবে? সকালে সূর্যেরা
আকাশে দপট বিরাজ করছে, নিজেকে নিস্তেজ মহিমায় যেন প্রতিষ্ঠা করতে ব্যস্ত। সূর্যের তাপে যেন চারপাশ খাখা করছে। মেঘের বিরাট গর্জনও দেখা দিচ্ছে, তার সাথে বিদ্যুৎ ছুটছে মাঝে মাঝে, তাই বৃষ্টির সাথে ঠান্ডা একটা বাতাসও ভিড় করছে। দুহাত প্যান্টের পকেটে ঢুকিয়ে এদিক সেদিক চোখ বুলিয়ে তখনই বিরাট একটা ছায়ার উৎপত্তি হয়। এত বড় ছায়ার উৎপত্তি কোথা থেকে হলো ভাবতে পারল না সে। কোথা থেকে হলো দেখার জন্য নুসরাত চোখ সামনে ঘোরাতেই দেখে পাঞ্জাবি পরিহিত সুঠাম দেহে নাহিয়ানের সাথে চোখাচোখি হয়। নাহিয়ানকে দেখে নুসরাত চোখ উল্টে নেয়। নাহিয়ান নিজস্ব ভঙ্গিমায় ভরাট স্বরে বলে ওঠে, নাহিয়ান আবরার পূর্ব। নুসরাত আহিয়ানকে পাশ কাটাতে কাটাতে বিরক্তি স্বরে বলে ওঠে, আপনি পূর্ব হন বা পশ্চিম হন তাতে আমার কিছুই আসে যায় না, সাইড দেন। নাহিয়ান মাথা নাড়ায় দুই পাশে। পুরুষালী আবারও সেই শক্ত ভরাট কণ্ঠ থেকে, নট পশ্চিম, অনলি পূর্ব। নুসরাত তেসরা কণ্ঠে বলে, ওই তো একই হলো, পশ্চিম পূর্ব। নাহিয়ানের সাথে আসা তৌফো আর লেভিনের সামনে থাকা উঁচু করে থাকা এক দালানের পেছন থেকে দাঁড়িয়ে হি করে হেসে উঠল। লেভিন মুখ বন্ধ করতে ইশারা করে বলল, ভাই জানলে একদম হেহে বের করে দিবে। তৌফো নিজের মুখ বন্ধ করে নিল, অতঃপর আবারও নিজেদের দন্তপাটি বের করে বলে, ভাইয়ের নামে মাইরি বাপ করে দিছে একবারে। লেভিন শুধরে দিয়ে বলে, মাইরে ভাবি না রে, একেবারে মাইয়া বললে ভাইরে বলে তোকে উল্টো করে ঝুলিয়ে রাখবো। ওইটা আমাদের ভাবি, নট মাইয়া, বুঝলি? নাহিয়ান নুসরাতের তেরা জবাবে ঠোঁট টিপল। নিজে সাদা পাঞ্জাবির ভাঁজ টেনে ঠিক করে জিজ্ঞেস করলো, ভালো আছেন? নুসরাত ভুরু যুগল কুচকে নিল। অবিলম্বেই বলে উঠল, আপনাকে আমি বলতে যাবো কেন আমি ভালো আছি না খারাপ আছি? আপনি কে ভাই? নাহিয়ান দুহাত বুকে আড়াআড়িভাবে বেঁধে নুসরাতের দিকে সরাসরি তাকায়, মোলায়েম কণ্ঠে বলার চেষ্টা করে, ভাই নয়, কিন্তু নিজে তথাকথিত সেই সম্পর্কে আওয়াজে বেরিয়ে আসে, ভাই নয়, অনলি নাহিয়ান আবরার পূর্ব। হ্যাঁ হ্যাঁ জানি, নাহিয়ান আবরার উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। নুসরাত ফরফর করে নাহিয়ানের নামের বিনাশ ঘটিয়ে দিল। মুখে জিপার টানে, তারপর এদিক সেদিক উকিঝুঁকি মেরে কিছু একটা দেখতে থাকে। পালানোর মতো লম্বা দেহ, পালোয়ানের মতো লম্বা দেহে নাহিয়ানকে ভেদ করে নুসরাতের দৃষ্টি ওই পাশে পৌঁছালো না, তাই বিরক্তিকর স্বরে বলে, আপনার বাড়ি নেই? মানুষের বাড়ির সামনে পালোয়ানের মতো এসে দাঁড়িয়ে রয়েছেন কেন ভাই? বিদায় হন, নিজের বাড়িতে হাওলা দিন। নাহিয়ান থমথম খেয়ে নিজের দিকে আঙ্গুল তুলে ইশারা করে জিজ্ঞেস করে, আমি? নুসরাত মুখ বাঁকায়, ব্যঙ্গমা স্বরে বলে, না, আপনার ওই চেলাগুলোকে বলছি। নাহিয়ান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, কোথায় চেলা? নুসরাত হাত তুলে বিপরীত রাস্তার দিকে তাক করে দেখায় নাহিয়ানের চেলাদের। বিরক্তিতে মুখের অবস্থা করুণ করে ওঠে। যেগুলোর সাথে নিয়ে এসেছে মানুষের বাড়ির পেছনে চোরের মতো লুকিয়ে থাকার আদেশ দিয়েছে, ওইগুলোকে বলছিলি? লেভিন আর তৌফো নিজেদের দিকে তাকায়, ইশারা করে দেখায় কাচুমাচু মুখ করে রাস্তাটা দিয়ে পালানোর। বেঁচে থাকলে আবার লুকিয়ে ভাইয়ের আপনজনকে দেখা যাবে, এখন পালানোই যেন শ্রেয়। আজ ভাইজান ভিক্ষা দিন, আর এমন করব না, জান এবারের মতো ভিক্ষা দিন, বেঁচে থাকলে পরের কথা ভাবা যাবে। তৌফো আর লেভিনকে বাচ্চাদের মতো দৌড়ে পালাতে দেখে নাহিয়ানের কপালে হাত দিয়ে টিপল, চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল শব্দ করে। এর মধ্যে হাতে স্পর্শ পেল মেহেলি হাতের। মেহেলি লম্বা লম্বা আঙ্গুলগুলো নুসরাত নাহিয়ানের বলিষ্ঠ হাতে হালকা করে ধাক্কা দিতে দিতে বাড়ির সামনের গেট থেকে সরিয়ে দিয়ে জিজ্ঞেস করলো, নাহিয়ান আবরার পূর্ব, এম আই রাইট? নাহিয়ান কিছু বলতে নিবে নুসরাত হতে তার্জনী আঙ্গুল চেপে ধরে, ঠোঁটে মেখে হাসি ঝুলিয়ে বলে উঠল, তো পূর্ব, আপনি সোজা পূর্ব দিকে চলে যান। সামনে রাস্তা দিয়ে হাত দিয়ে নুসরাত নাহিয়ানকে চলে যাওয়ার জন্য বলে। নাহিয়ান কথা বাড়ালো না, নিজে একটু ব্ল্যাক করে কাটা চুলে সামনে হাত বোলাতে বোলাতে হাত দিয়ে সরিয়ে দিয়ে বলে ওঠে, আবারও দেখা হবে, হওয়ার অপেক্ষায় রইলাম। নুসরাত ভঙ্গতার সাথে কণ্ঠ কাঁপিয়ে জিজ্ঞেস করলো, আবারও দেখা হবে নিশ্চিত? কোথায়? নাহিয়ান ঠোঁট বাঁকিয়ে হাসলো,
উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করলো না। ক্লিন সেভ করা থুতনিতে হাত বোলাতে বলাতে চওড়া কাঁধ ঘুরিয়ে পেছনে আবার নুসরাতকে ফেলে শক্ত ভঙ্গিমায় হেঁটে সামনের দিকে চলে গেল। প্রত্যেক বুধবার নাসির মঞ্জিলের লাইব্রেরিতে গোপন বৈঠক বসে। বড় কাঠের তৈরি চেয়ারখানায় সামনে বসে থাকেন নাসির সাহেব। তাদের মাঝে ব্যবধান হিসেবে থাকে একটি কাচের রিডিং টেবিল। টেবিলের ডান পাশে ইসরাত, বাঁ পাশে নুসরাত। একসময় বাপ মেয়ের কেউ বিরক্ত করলে তাকে পেতে হয় কঠিন শাস্তি। তাই দোতলায় দিকে একটি কাকপক্ষীও পা ফেলে না। নিরিবিলি পরিবেশে বসে বাপ মেয়ে মিলে নিজেদের উল্টাপাল্টা আলোচনা সমাপ্তি দেয়। পরে নাজনীন বেগম এসে এটা নাকি তাদের নিজস্ব গোপন বৈঠক। আজও বৈঠক বসেছে। গত আধ ঘন্টা যাবৎ চলছে আলোচনা, তবুও শেষ হয়নি। গোপন বৈঠক এখনো চলছে। সময় গড়ায় তবু গোপন বৈঠকে শেষ হয় না। ড্রয়িং রুমে বসা নাজনীন বেগম দোতলা বন্ধ দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। নাজনীন বেগম পাশে থাকা মানে মোমো চুপচাপ থেকে লক্ষ্য করছে সব। হঠাৎ করে আগ্রহী কণ্ঠ ভেসে আসে নাজনীন বেগমের কানে। সে জিজ্ঞেস করেন, মামুনি, কি একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয় প্রত্যেক বুধবারে? প্রত্যেক আলোচনা তো আধ ঘন্টার ভেতরে শেষ হয়, আজ কেন সময় লাগছে? নাজনীন বেগম মোমোর চুলে বেনি করে দিতে দিতে বলে, যা নিজে গিয়ে কান লাগিয়ে শুনে আয়, কি নিয়ে গোপন আলোচনা হচ্ছে। নাজনীন বেগম খেপা কণ্ঠে মোমো ঠোঁট টেপে বন্ধ করে নেয়। কিছুক্ষণ বসে থাকে, আবারও সঠিক সময়ে প্রশ্নটা করার অপেক্ষায়। নাজনীন বেগম কথা শুনতেই বোঝা গেল মেজাজটা খিচে আছে ভয়ঙ্কর রকমের। তার পুরো কৃতিত্ব আজ নুসরাত নাসির সাহেবের ওপরেই আছে। কৃতকাল কাটার পর মোমো আবারও মিনমিনিয়ে স্বরে জানতে চায়। জিজ্ঞেস করে, বলো না মামুনি, কি এমন গুরুত্বপূর্ণ আলোচনা? নাজনীন বেগম তিক্ত বিরক্তিকর কণ্ঠে আরও বলতে লাগলেন, দুনিয়ার সব আজগবি কথা বাপ মেয়ে মিলে জোড়া লাগায়। গরু আকাশে ওড়ার মতো গোপন বৈঠক, বুঝেছিস? মানে? মামা বুঝতে না পেরে কপালে সামান্য ভাঁজ ফেলে। জিজ্ঞেস করলো। নাজনীন বেগম পাংশুটে বর্ণের মুখ বানিয়ে ক্ষুব্ধ কণ্ঠে বললেন, নামে গোপন বৈঠক, কাজে কিছুই নেই। শুনবি? শুনলায় কান খাড়া করলে গোপন বৈঠকের নমুনা দেখবি। মোমো আর নাজনীন বেগম ধীরে ধীরে পা ফেলে দোতলায় উঠলেন। লাইব্রেরি রুমের সামনে দাঁড়ানো কাঠের দরজায় বাহিরে দাঁড়িয়ে কান খাড়া করতেই ভেসে আসলো নুসরাত আর নাসির সাহেবের তর্ক বিতর্ক, যা কান না লাগিয়ে বাহির থেকে শোনা যাচ্ছে। মোমো এতক্ষণে নাজনীন বেগমের কথার মানে বুঝলো। ফিসফিস করে, মামুনি, সবকিছু তো স্পষ্টই শোনা যায় বাহির থেকে, তাহলে আবার কিসের গোপন বৈঠক? মোমোর কথায় নাজনীন বেগম হাসলেন। অতিষ্ঠ কণ্ঠে বললেন, এই হলো ওদের তারসেরামো গল্পের বৈঠক। নাজনীন বেগম আবারও কষ্টে ভরা কাতর কণ্ঠে আওড়ালেন, আমি বলে এই সংসারে এই পাগলদের সাথে এতদিন কাটাচ্ছি। নাজনীন বেগমের দুঃখে ভরে থাকা কথা শুনে মোমো সান্ত্বনার হাত বাড়িয়ে দেয়। মৃদু কণ্ঠে সান্ত্বনা দিয়ে বলে ওঠে, ওইসব ঠিক হয়ে যাবে। নাসির মঞ্জিলের সেই গোপন বৈঠক তার একটি দীর্ঘ সময়সীমা থাকে। আজ সেই সময়সীমার ঊর্ধ্বে চলে গেছে গোপন বৈঠকের চলমান। নাসির সাহেব নিজের চোখে ছোট লেন্সে চশমা খুলে রাখেন টেবিলের ওপর। দুই হাত কাচের টেবিলে রাখতে রাখতে জিজ্ঞেস করলেন নুসরাতকে, জাইন হঠাৎ বিয়ের প্রস্তাব দেওয়ার মানে কি? উদ্দেশ্য কি হতে পারে? বুঝতে পারছো আব্বা? নুসরাত দুপাশে মাথা নাড়ায়। সে জানে না। বলে, ইসরাতের দিকে চোখ ফেরাতে দেখি ইসরাত ঝিমোচ্ছে। তার কোনো মাথা ব্যথা নেই এইসবে। মাথা ব্যথা থাকবে কি করে? কোনো কথা তো সে গুণধর বাপ বোনের ওপরে চাপিয়ে দেয়। মুখে কুলুপেটে বসে থাকে শুধু। সে না বুঝবে না দেখবে হেলাল সাহেব আর জাইনের রাজনীতি। ইসরাতে ঝিমোনো দেখে নাসির সাহেব আবারও গম্ভীর কণ্ঠে বলে ওঠেন, হতে পারে এটা আমাদের কোনো রকম চক্র, ইসরাতকে আমাকে আর তোমাকে দাবিয়ে রাখার জন্য। নুসরাত সায় জানানো নাসির সাহেবের কথায়, এটা কোনো চক্র হতে পারে, আবার ফাঁসানোরও। ইসরাত ঝিমিয়ে ঝিমিয়ে কিছু বলতে নিবে। নাসির সাহেব বললেন, তুমি ছোট মানুষ, কথা বলো না, চুপ করে বসে থাকো। ইসরাত আবারও চুপসে গেল। চুপসে মুখ নিয়ে গাল ফুলিয়ে বসে রইল। ভেতরে ভেতরে ফুলছে। নুসরাত এক পা তুলে চেয়ারে বসলো। থুতনিতে হাঁটু ঠেকিয়ে বলল, সহমত আব্বা। আপনার বড় ভাইয়ের প্ল্যান কোনো অংশ হতে পারে না ইসরাত, আমাকে আর আপনাকে ফাঁসানো। জাইন হয়তো
উনি ইসরাতের পেছনে লেলিয়ে দিয়েছে। ইসরাত এবার নাসির সাহেবের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে ঝটপট বলে উঠল, নাসির কি কুকুর যে ওনাকে লেলিয়ে দিবে? জাইন কি কুকুর যে ওনাকে লেলিয়ে দিবে? নুসরাত আর নাসির সাহেব ওপর নিচ মাথা নাড়লেন। তারপর বাপ মেয়ে টনক নড়ল ইসরাতের চোখ রাঙানো দেখে। নিজেদের ভুল শুধরে নিয়ে আবারও দুপাশে মাথা নাড়লেন না ভঙ্গিতে। নুসরাত বিজ্ঞান ন্যায় থতনিতে এক হাত দিয়ে অন্য হাত বাড়িয়ে ভাষণের মতো করে বলল, ইসরাত তুই অবুঝ, তুই আসলে বুঝতে পারছিস না। আব্বা বড় ভাই আমাদের নিচের দিকে দাবানোর জন্য জাইন শালা আমিন দুলাভাইকে তোর পেছনে লেলিয়ে দিয়েছে। তুই আসলেই চক্রান্তটা বুঝতে পারছিস না। এটা হতে পারে খুব বড়সড় না জানা চক্র। নাসির সাহেব নুসরাতের কথায় সহমত পোষণ করলেন। নুসরাত একটু শ্বাস ফেলে নিয়ে আবারও বলল, তুই আমাদের বড় মানুষের মাঝে কথা বলিস না, শুধু বসে বসে শোন আর বোঝার চেষ্টা কর আমরা তোকে কি বোঝানোর চেষ্টা করছি এবং কি দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করছি। নাসির সাহেব নুসরাতের কথায় অবিলম্বে সহমত পোষণ করলেন। বললেন, হ্যাঁ হ্যাঁ, তুমি বাচ্চা রয়েছ, তাই চুপ করে বসে থাকো বাচ্চাদের ন্যায়। ইসরাত মাছের মতো দু ঠোঁট ফাঁক করে নিল। তার বাপ কি ভুলে গেল সে বড় মেয়ে, তার বিয়ের কথা বলছে আর তাকে নিষেধাজ্ঞা জারি করে দিচ্ছে দুজন মিলে। এ কেমন বিচার? ইসরাত আতর্কিত চিন্তার মধ্যে ব্যাঘাত ঘটিয়ে নাসির সাহেব বলে উঠলেন, হয়তোবা বড় ভাই জাইন আর ইসরাতের বিয়ের পরেই ইসরাত আর জাইনকে ডিভোর্স করানোর ভয় দেখাতে পারে, আমাদের সম্পত্তি হস্তান্তর করে নিতে পারে। নুসরাত বলে ওঠে, আব্বা তুমি একদম ঠিক জায়গায় ঢিল মেরেছ। আমিও এরকম কিছুই ভাবছিলাম। আমাদের বদনাম করার চেষ্টা করতে পারে, আবার আমাদের সম্পত্তি ছিনিয়ে নিতে পারে। তার কি কোনো নিশ্চয়তা আছে? একদম নেই। উনি যে এরকম মানুষ সম্পত্তি ছিনিয়ে নিতেই পারে। বাপ মেয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে মাথা নাড়ল। ইসরাত অতিষ্ঠ হয়ে কিছু বলবে, নাসির সাহেব আর নুসরাত একসাথে ওকে চুপ, একদম চুপ। নুসরাত ঠোঁট উল্টালো, ঠোঁট চেপে ধরে ইসরাতকে চুপ থাকতে বলল। ইসরাত তবু কিছু বলার জন্য ঠোঁট ফাঁক করতে নুসরাত বলে ওঠে, এখানে তোর জীবন মরণের প্রশ্ন, তাই তুই চুপ থাক, আমি আব্বা বুঝে নেব। নাসির সাহেব মাথা জাকিয়ে বাচ্চাদের ন্যায় বলে ওঠেন, একদম ঠিক। ইসরাতকে কোনো কথা বলার সুযোগ না দিয়েই অনেক সময় আলোচনা হলো জাইনের কথা নিয়ে। দীর্ঘ 2 ঘন্টার আলোচনা শেষে এই সিদ্ধান্ততে পৌঁছালো নাসির সাহেব আর নুসরাত জাইনকে কোনো চক্রান্ত করছে তা বের করবে, আর চক্রান্ত কোনোভাবেই জাইনকে বিজয় হতে দিবে না। তাই তারা এ বিষয় নিয়ে দ্রুত পদক্ষেপ নিবে। পদক্ষেপ কি নিবে সেটা ভাবতে লাগলো, আর তা ভাবতে ভাবতেই তাদের মাথা হ্যাং হয়ে গেল। ইসরাত স্থির দৃষ্টিতে তাকিয়ে বাপ আর বোনকে লক্ষ্য করছে। মুখে কুলুপেটে বসে আছে চুপচাপ। 2 ঘন্টা যাবৎ এক জায়গায় স্থির থাকতেও যেন ইসরাতের কোমর অসর হয়ে আসছে। ঠোঁটে তৃষ্ণার হাসি ঝুলিয়ে আছে। এক মুহূর্ত বিলম্ব না করেই বলে উঠল এবং শান্ত গলায় বলল, আপনাদের আলোচনা শেষ হলে আমি কি যেতে পারি? শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত পৌঁছালেন তা সম্পর্কে আমাকে জানায়েন। ইসরাত চেয়ার ঠেলে বের হওয়ার আগেই নুসরাত ধমকি ইসরাতকে নিচের জায়গায় বসিয়ে দিল। কটমট কণ্ঠে আদেশে বলল, চুপচাপ বস, এখন আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারিনি, আর তুই কি না ড্যাং ড্যাং করে নিচে নিচে চলে যাচ্ছিস? আর এক পা এখান থেকে নড়ালে আবার আমি তোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির ব্যবস্থা নিব। ইসরাত অতিষ্ঠ ভঙ্গিতে নিচের জায়গায় আবারও ধূপ করে বসে যায়। নুসরাত নড়ে চড়ে বসে। এবার আসল কথায় আসে। গলা খাকারি দিয়ে গলা পরিষ্কার করে নেয়। ঠোঁটের কোণে মিষ্টিতা এনে বলে ওঠে, আব্বা আপনি চাইলে জাইন শালার সাথে ইসরাতের বিয়ে দিতে পারেন। জাইন ভাই এমনিতে ভালো আছে, উনার কাছ থেকে কোনো খারাপ ভাইব আমি পাইনি, আর উনার অনেকগুলো কার্ডও আছে। নুসরাত ভিন্ন সুরের কথা বলছে দেখে নাসির সাহেব আর ইসরাত তড়াক করে তাকায় তার দিকে। তারা একটু হচট খায় বই কি। নুসরাত বোকা হাসে দুজনের এমন অস্বাভাবিকভাবে তাকিয়ে থাকতে দেখে। চোখ দিয়ে ঘুরে ঘুরে দেখায়। নাসির সাহেব নুসরাতের এমন সুর পাল্টানো দেখে চট করে বুঝে ফেলেন কি হয়েছে। অক্ষি কঠোর থেকে যেন ছোট্ট করে নুসরাতকে উদ্দেশ্যে কণ্ঠে জিজ্ঞেস করেন, সুর পাল্টানোর মানে কি? ইসরাত আগ্রহ নিয়ে হা করে চেয়ে থাকে। সেও জানতে চায় নুসরাতের এই পরিবর্তনের কারণ। দুজনেই সরু দৃষ্টি তোপে নুসরাত থমথম খেয়ে যায়। বলে ওঠে, এভাবে তাকানোর মানে কি? আমি চুরি করে চোর ধরা পড়েছি নাকি? দুজন এভাবে আমাকে দিকে তাকিয়ে আছো কেন? মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। নাসির সাহেবের চোয়াল শক্ত করে নিলেন। ক্ষীণ কণ্ঠে বললেন, ঝেড়ে কাশো।
এই কাজের জন্য কত টাকা পেয়েছো? নুসরাত ইতস্ত মুখভঙ্গি করলো। ক্ষীণস্বরে নাসির সাহেবের ঘষা মাজা করতে করতে বলে। নাসির সাহেব কঠোর কণ্ঠেই বললেন, একদম অবুঝ সাজার চেষ্টা করো না, স্পষ্ট তোমার মুখে ভাসছে তুমি ঘুষ খেয়েছো। নুসরাত দাঁত বের করে হাসে। নাসির সাহেবের কথার উত্তর দেয়, আব্বা আমি ঘুষ খাই নাই, আপনি জানেন আমি ঘুষখোর নই। জাইন ভাই আমাকে ভালোবাসে, কিছু দিয়েছে। নাসির সাহেব এক মুহূর্ত বিলম্ব না করে নুসরাতের কথার বিপরীতে ঠাট্টা করে জিজ্ঞেস করলেন, কত টাকা দিয়েছে তোমায় জাইন ভাইয়া? নুসরাত চোখ মুখ চাপটে প্রশস্তের হাসি হেসে ওঠে, বেশ কিছু নয়, 5,000 টাকা। আর আবার কেউ ইচ্ছে করে টাকা দিলে আমি তো ফিরিয়ে দিতে পারি না। জাইন ভাইয়ের কাছে থেকে আমি টাকা নিতে চাইছিলাম না, কিন্তু ভাই খারাপ মনে করতে পারে, এই আর কি। ইসরাত আর নাসির সাহেব নুসরাতের দিকে কটমট চোখে চেয়ে অবলোকন করলো। নুসরাত আবারও বোঝানো স্বরে বলল, আব্বা আমি বলি, জাইন ভাইয়ের সাথে ইসরাতে রেজিস্টার করলে আমাদের একটু বেনিফিট। জাইন ভাইয়ের কাছ থেকে আমরা বিনামূল্যে সেবা পাবো। ইসরাতের সাথে বিয়ে হয়ে গেলে আমাকে আরও কিছু টাকা দিবে জাইন ভাই, এই ওয়াদা করেছে। নাসির সাহেব শুধালেন, তাহলে এগুলো কি? নুসরাত অবলম্বে উত্তর দিল, এগুলো অ্যাডভান্স দিয়েছে, কাজ শেষে বাকিগুলো। নুসরাতের কথায় ইসরাত আর নাসির সাহেব দীর্ঘশ্বাস ফেলল। নুসরাত মৃদু স্বরে আওড়ালো, আপনারা চাইলে একটা শর্তনামা তৈরি করতে পারেন, তাহলে আর আপনার বড় ভাই ইসরাত আর জাইনে ডিভোর্স দেওয়াতে পারবে না। আর আমরা যতটুকু মনে হয় জাইন ভাইয়া কোন অবস্থাতে ইসরাতকে ডিভোর্স দিবে না। আব্বা ভেবে দেখেন, প্রচুর বড় লোকস এই বেটা জাইন ভাই। গোপন বৈঠক আর কিছুক্ষণ চলল। ততক্ষণে সৈয়দ বাড়িতে এসে হাজির হয়েছে ইরহাম আর আয়ন। মোমো আর নাজনিম বেগমের মতো তারাও এসে কান পাতল দরজার পাশে। গোপন বৈঠকে অতি গুরুত্বপূর্ণ আলোচনা শোনার আশায় রুম গুছিয়ে রাখলো ইসরাত। নুসরাত বিছানায় বসে বসে লিচু খাচ্ছে, মোমো এক পাশে বসে বই পড়ছে। নুসরাত আরাম করে খাওয়ার ভেতরে ব্যাঘাত ঘটিয়ে ইসরাত জিজ্ঞেস করলো, সেই দিন তোর গালে ওরকম দাগ কিসের পড়েছিল? নুসরাত লিচু খাওয়া থামিয়ে নিষ্পলকভাবে ইসরাতের দিকে তাকায়, আর তখন ওই চোখাচোখি হয় ইসরাতের সাথে। কথার কোনো উত্তর না পেয়ে নুসরাত লিচু খেতে ব্যস্ত হলো। নুসরাত বলবি তুই? নুসরাত দ্বিধায়ের কণ্ঠে বলল, আরশ থাপ্পড় মেরেছিল। নুসরাত আতকে উঠল। মোময়া এতক্ষণ বই পড়ছিল। ইসরাত আর নুসরাতের কথার মধ্যখানে সেদিকে থেকে সরে নিল। মনোযোগ তার নুসরাত আর ইসরাতের কথায়। ইসরাত নুসরাতের দিকে এগিয়ে আসতে আসতে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো, বিরক্তি করেছিলি তুই ভাইয়াকে, যেভাবে অমানুষের মতো মারলো তোকে? নুসরাত ভুরুক্ষেপে কণ্ঠে বলল, আমি কেন ওনাকে বিরক্ত করবো? আমার কি খেয়ে কোনো কাজ নেই? থাপ্পড়ের কথা মনে পড়তে নুসরাত ভেঙচি কাটলো আরশকে। ইসরাত তীক্ষ্ণ চোখে একবার পরখ করলো নুসরাতকে, প্রশ্ন ছুড়ে দেয়, তুই আবার প্রতিশোধ নেওয়ার চিন্তা করছিস? উল্টাপাল্টা কিছু করার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল। ইসরাতের কথা নুসরাত হেসে ওঠে, আলগোছে মাথায় নাড়িয়ে উত্তর না দিয়ে কাটিয়ে দেয়। ইসরাত নুসরাতের দিকে প্রশ্নোত্তক চোখে তাকিয়ে। নুসরাত কথা বলে না, সে অন্য কথা বলতে শুরু করে। শুনলাম আমি ব্রাহ্মণবাড়িয়া থাকতে নাকি সুফি খাতুন তোর জন্য নিজামপুরের সম্বন্ধ নিয়ে আসছিল। নুসরাতের কথায় মোমো সায় দেয়। কাউচে বই ওই রকম ফেলে রেখে দৌড়ে নেমে এসে নুসরাতের পা ঘেঁষে দাঁড়ায় ইসরাতের কথা শোনার জন্য। ইসরাতের দিকে প্রশ্নতিক্ত চোখে চাইলে ইসরাত হাসতে হাসতে ঢলে পড়ল বিছানায়। সেদিনের কথা মনে করে নিজের হাসি সেরকম বহল রেখেই বলে ওঠে, আর বলিস না, নিজাম দাদু নাকি একদম তাকড়া সুঠামদেহী যুবক। দাদি এসব বলে পাত্র নিয়ে এসেছিল আব্বুর কাছে। আব্বু যখন দেখলো পাত্র হিসেবে নিজাম দাদুকে দাদি আমার জন্য পছন্দ করেছেন, তখন রেগে মেগে আগুন করতে যদি পারতো তাহলে দাদিকে রিভলভার দিয়ে গুলি করতো। রিভলভারের কথা শুনতেই নুসরাতের থুতনিতে হাত চেপে ধরে হাসলো। কুটিল হাসি বেঁকা দিয়ে ঠোঁটের একপাশে বিড়বিড় করে আওড়ালো, রিভলভার? নুসরাতের এমন হাসি দেখে মোমো আর ইসরাত কাঁধে বাধা দিল। ইসরাত দেখলো নুসরাত ঠোঁট টিপে শয়তানির হাসি হাসছে। দুজন দুজনের দিকে তাকিয়ে ভুরু বাঁকালো। দুজনের একজনও বুঝতে পারলো না হঠাৎ এমন হাসির মানে কি। ইসরাত কিছু বলতে নিবে, নুসরাত বাধা দেয় হাত তুলে। ইসরাত এর নিকট থেকে পরবর্তী কথা শোনার জন্য শোধায়, তারপর কি বল? ইসরাত বলে ওঠে, তারপর আর কি? দাদিকে ভালো করে বকে দিয়েছে, মনে হয় না আর জীবনে এমন সম্বন্ধ নিয়ে এ মুখ হবে। নুসরাত ইসরাতের দিকে প্রশ্ন ছুড়ে দেয়। সুফি খাতুনের হাবভাব
ভালো নয় রে ইসরাত, আমার কেন জানি মনে হয় নিজাম বুড়োর দিকে খারাপ নজর দিয়েছে এই মহিলা। মোমো নুসরাতের কথা একমত পোষণ করে। মোমো নিচু গলায় আওড়ায়, নানি নিজাম নানার সাথে লুচ্চামি করে। মোমোর কথা শেষ হতেই ইসরাত চিৎকার দিয়ে ওঠে। তারপর আবার মুখ চেপে ধরে নিজের কণ্ঠা নিয়ে আসা কণ্ঠে অতি সচকিত গলায় মিয়ে গিয়ে বলে, আহান বলেছিল নিজাম দাদুর সাথে দাদির একটা সেট আপ করিয়ে দেওয়া যায়। তখন কথাটা দাদির মুখে লাজ রাঙা হয়েছিল, তুই দেখলে জাস্ট সিম্পলেস্ট হয়ে যেতি। লজ্জায় এক প্রকার কাচুমাচু করে গিয়েছিল। নুসরাত এক পাশে বুড়ো বাঁকিয়ে বলে ওঠে, বুড়ির হাব ভাব ভালো না, নিজাম বুড়োর দিকে কোন নজর দিয়েছে মনে হয়। তাহলে তো একটু বাজিয়ে দেখা যায় সুফি খাতুনকে, কি বলিস তোরা? ঠোঁটে হাসি ঝুলিয়ে তিন মাথা এক জায়গায় এনে নিবে তার আগে আরো দুটা মাথা ঠেলে ঢুকে গেল। মিচকি হাসি দিল ইহরাম। নুসরাতের গা ঘেঁষে বসলো আর আহান মোমোর গা ঘেঁষে বসলো। পাঁচ মাথা একত্রিত হতেই সবাই হেসে উঠল। আহান সবার দিকে চেয়ে ঠোঁট কামড়ে হেসে বলে, আমার কাছে একটা গ্রেট নিউজ আছে। পাঁচ মাথা একত্রিত থাকলো, তাদের গোলমাল চলছে এখনো। আহানের দিকে প্রশ্নোত্তর চোখে তাকাতেই আহান বলল, নানি নিজাম দাদুর গাছ থেকে ফুল ছিঁড়ে এনেছে। নিজের কানের পিঠে গুজেছিল আর তা দেখে নিজাম দাদু পুরো আগুন হয়ে গিয়েছিল। যখন জিজ্ঞেস করলাম ফুলগুলো কোথায় পেয়েছ, নানি নতুন বইয়ের মতো করে মুখে লজ্জা পেল। মৃদু কণ্ঠে নিজাম দাদুকে জিজ্ঞেস করলেন, কেমন লাগছে আমায়? আহানের নাটকীয় ভঙ্গিমায় বলা কথাগুলোতে সবাই হেসে উঠল। আহান ধীরে ধীরে সব খুলে বলতেই সবাই তো ফিস ফিস করে উঠল, সামথিং ইজ ফিনিশ। সুফি খাতুন মাইট হ্যাভ ফলেন ইন লাভ উইথ নিজাম শিকদার। কথা শেষে সবাই ঠোঁট কামড়ে কুটিল হাসলো। তারপর সবাই মিলে পুরো রুম কাঁপিয়ে হেসে উঠল। বাইরে মৃদু বাতাস বইছে, সেই বাতাসে ভেসে মাটির গন্ধ। প্রথম ফোঁটা কদম ফুলের সুবাস ভেসে আছে। দুপুর 12টা। এই সময় শহরে কোলাহলে ঢাকা পড়ে নিস্তব্ধতা। এই বৃষ্টিময় দুপুরটা কেমন যেন কোলাহলহীন নিস্তব্ধ। নাসির মঞ্জিলের সামনা দিয়ে হঠাৎ করে চলে গেল ক্রিং ক্রিং শব্দ তুলে রিক্সা। নাসির মঞ্জিলের গেটের দুপাশে ফলের বাগান করা, ঠিক পাশে সৈয়দ বাড়ি আর সৈয়দ বাড়ির সামনে নিজাম শিকদারের বাড়ি। নাসির মঞ্জিল থেকে সৈয়দ বাড়ির দূরত্ব 2 মিনিটের। নাসির মঞ্জিল থেকে সৈয়দ বাড়ির দূরত্ব 2 মিনিটের হলেও নাসির মঞ্জিলের সামনে খোলা জায়গায় কয়েকটা চেয়ার রাখা আছে। হয়তো বাদ সকালে এখানে বসে নাসির সাহেব চা খেয়েছিলেন। নুসরাতের পকেটে কালো রঙের কিছু একটা গুজে নেয়, হাঁটু সমান শার্টের হাতা গুটিয়ে নেয়। নিজের থেকে বড় সাইজের জিনিসগুলো পরতে যেন সে একটু বেশি কমফোর্ট ফিল করে। তার সবচেয়ে বেশি পছন্দ হলো ইরহামের পরিহিত কাপড়গুলো। এগুলো টেনে এনে পরতে সে ভীষণ ভালোবাসে। পায়ে একজোড়া বড় সাইজের স্লিপার, এই জুতো জোড়াও ইরহামের। নুসরাতের চোখে চশমাটা, মুখে গম্ভীরতা, ঠোঁটের কোণে বিরাজ ক্ষুণ হাসি। ক্ষুণ হাসির কারণ উন্মাদনা মুশকিল। নুসরাত হাত পা ছড়িয়ে দিয়ে বসে পড়ল চেয়ারে, চোখ স্থির করে রাখা সৈয়দ বাড়ির গেটের দিকে। কিয়ৎকাল কাটার পর মেরমের শব্দে পুনরায় আলমোলের জঙ্গলা গেট খুলে গেল সৈয়দ বাড়ির। মাথা নিচু করে বেরিয়ে আসলো আরশ। পায়ে নাইকের লাগানো বিশিষ্ট স্লিপার, হাঁটু সমান 3/4 প্যান্ট, ওপরে হুডি পরিহিত। হুডির ক্যাপ মাথার ওপর টানা, সমসময়ে নেয়। নুসরাত আরশকে দেখে ভেতরে ভেতরে হাসলো। আরশ নুসরাতকে আরাম করে বসে থাকতে দেখে বড় বড় পা ফেলে এগিয়ে আসলো নুসরাতের দিকে। নুসরাত নড়ল না, চুপচাপ বসে আছে। আরশের উজ্জ্বল শ্যামবর্ণের মুখখানা শক্ত করে এগিয়ে আসে তার দিকে। অধিক আগ্রহ নিয়ে প্রস্ফুলিত দৃষ্টিতে স্থির রাখলো আরশ। ঠোঁটে মারাত্মক কুটিল হাসি রেখে আছে। আরশ নুসরাতের পাশে সে ধূপ করে বসে পড়ল, কথাবার্তাহীন। সূক্ষ্ম চোখ বোলালো ও ভালো আকৃতি মেয়ের শ্যাম মুখে। ডান হাতে বুড়ো আঙ্গুল এবং তর্জনী আঙ্গুল দ্বারা ঘষে নুসরাতের গাল চেপে ধরে বাপাশে একবার ডান পাশে ঘোরালো। নাকের কাছে নোট রিংটা ভালো করে লক্ষ্য করলো। তারপর পুরো মুখে আবারও নিচের কাঠখোট্টা হাত বুলালো। নুসরাত আরশের হাত সরিয়ে দিয়ে অনীহা নিয়ে নিজের মুখের ওপর থেকে আরশের দিকে সরাসরি তাকিয়ে চোখে চোখ রেখে নুসরাত বলে ওঠে,
আমার হাতে 13টা থাপ্পড় খেয়ে স্কিনে গ্লো একদম ফিরে এসেছে। মুখের ব্যথা 2 দিন ভার ছিল। আমি একদম মুখ নড়াতে পারিনি ঠিক মতো। চোখের নিচে ডার্ক সার্কেলও পড়েছিল গভীরভাবে। তাই ভাবছি আবারও আগের মতো স্কিনের গ্লোটা কিভাবে বাড়ানো যায়। নুসরাতের কথায় আরশ উত্তর দিল না। গম্ভীর মুখে বানিয়ে চুপচাপ নুসরাতের কথা শ্রবণ করলো। নুসরাত নিচের দিকে চোখ রেখে কুটিল হাসিয়ে নিল। তারপর এক মুহূর্ত বিলম্ব না করে ব্যঙ্গমার গলায় বলে উঠল, আপনি কি জানেন স্বামীর বুকের বাপাজরে রক্ত দিয়ে ফেস মাস্ক তৈরি করলে, ফেসে ইউজ করলে স্কিনের গ্লো বৃদ্ধি পায়। আমিও ভাবলাম আপনার রক্ত দিয়ে ফেস মাস্ক ব্যবহার করব, ফেসিয়াল ইউজ করব। নুসরাতের কথায় আরশের চোখ ছোট করে নেয়। নড়ে চড়ে বসে নুসরাতের সামনে। নুসরাত নিজের পকেট থেকে নাসির সাহেবের লাইসেন্স প্রাপ্ত রিভলভার বের করে ঠোঁট বাঁকিয়ে হাসলো। আরশও হাসলো নুসরাতের সাথে তাল মিলিয়ে। গভীর মুখখানা ভয় আর দুশ্চিন্তার কোনো ছাপ নেই। পুরুষালী লম্বা লম্বা পাপড়ি দিয়ে ঘেরা চোখগুলো নুসরাতের মেয়েলি চোখের মধ্যে যেন স্থাপন করা। বলিষ্ঠ হাত দ্বারা নুসরাতের চেয়ার একটানে নিজের সামনে নিয়ে আসলো। চোখে চোখ স্থির রেখে নির্বিকার ভঙ্গিমায় বলে উঠল, শুট। নুসরাত অবাক, বাকশূন্য, মুখ চুপচাপ করে রইল। আরশের পুরুষালী মুখ ঠোঁট নড়িয়ে আবারও আদেশ করলো, শুট মিসেস আরশ। আরশের কথা শেষ হতেই নুসরাত রিভলভার চেপে ধরে আরশের বুকের বাপাশে। ঠোঁটে হাসি ঝুলিয়ে রেখে আরশের চোখে চোখ রেখে নির্বিকার চিত্তে চেয়ে থাকে। আরশের চোখ তখনও স্থির নুসরাতের দিকে। তার প্রখর দৃষ্টি ক্ষুণ ধারালো। আরশ আবার বলে ওঠে, দিস ইজ অ্যান অর্ডার মিস্টার আরশ, প্লাস দ্য টার্গেট। আরশের কথা শেষ হতে নুসরাত টিকার চাপ দিল। উচ্চ শব্দে বের হলো, গুলি। সেই গুলি আরশের বুকের বাপাজোর ভেদ করে ঝরঝর করে রক্ত বের হয়ে আসলো বুকের চামড়ার উপরে থেকে। আরশ বুড়ো দিয়ে ইশারা করে রক্তের দিকে তাকিয়ে নিচের ভরাট স্বরে বলে, নিন আপা রক্ত, আর একটু কষ্ট করে হাসপাতালে ভর্তি করে দিয়েন। এসে দেখবো আমার রক্ত দিয়ে ফেস মাস্ক তৈরি করে ফেসে ইউজ করার পর আপনার ফেসে কতটুকু গ্লো এসেছে। নুসরাত হেসে উঠল, আরশও হেসে উঠল। দূরে থাকা দালানের বারান্দায় নিজাম শিকদার স্তব্ধ। হাসে কেন? পাগলা নাকি? গুলো কি আবার হাসে কে? এই ছেলের ব্যথা করছে না নাকি? নিজাম শিকদার হা করে তাকিয়ে থাকেন। তখনও তার স্বামী স্ত্রী হাসছে একজন আরেকজনের সাথে তাল মিলিয়ে। আরশ প্রখর গরমে নিঃশ্বাস ফেলে। সে নিঃশ্বাসের তপে সামনে বসে থাকা নুসরাতের চেয়ারে ধরে টেনে আরেকটু সামনের দিকে নিয়ে আসে আরশ। ধূপ করে নিজের মাথা ফেলে নুসরাতের কাঁধে, শ্বাস ফেলে নাক টেনে মেলি শরীরের ঘ্রাণ নাকে নেয়। নিজের থুতনি ঢাকায় নুসরাতের কাঁধে ঘন ঘন শ্বাস ফেলে অন্তর্ভেদহীন চাহনি নিক্ষেপ করে। ফিসফিস করে নুসরাতের কাঁধে বলে, তেরি নজর না নাই কিয়া কর দিয়া মুঝে সে, হি মুঝকো জাদু কর দিয়া।